আসসালামু আলাইকুম সবাইকে। তোমাতে হারিয়ে যায় গল্পের 7 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। বিছানার সাথে বন্ধুত্বটা খুব ছোটবেলা থেকেই গাঢ় চৈতির। বিছানায় আয়েশ করে গা এলিয়ে দিয়ে চোখ জোড়া নিদ্রা এসে ভিড় জমায়। নেত্র চোখ জোড়া বন্ধ হয়ে আসে আপনা আপনি। দ্রুতই পাড়ি জমায় তন্দ্রার দেশে। গভীর তন্দ্রায় আচ্ছন্ন নবীনা কিশোরীর ঘুমন্ত অনন জুড়ে ছেয়ে আছে একরাশ মুগ্ধতা। সেই মুগ্ধতা দেখার সৌভাগ্য সবার হয় না। সত্যিকারের প্রেমিক পুরুষেরা তার প্রিয়তমার সবকিছুতেই মুগ্ধতা খুঁজে পায়। তাদের কথাবার্তা, কোমন্ত মুখশ্রী, তাদের ছোট ছোট ভুলগুলো, তাদের হাঁটার ছন্দেও যেন থাকে এক আকাশ সমান ভালো লাগা। প্রেমিকের মন অলিন্দের সবটুকু জায়গা জুড়ে প্রেমিকার বসবাস থাকে। আচ্ছা, স্বামী নামক প্রেমিকের চোখের ঘুম যে নবীনা কিশোরী কেড়ে নিয়েছে, সে কথা কি তার কখনো জানা হবে, নাকি অজানায় হারিয়ে যাবে সেই সত্যগুলো দূরে, বহুদূর, যেখানে খুঁজে পাওয়া অনেক কঠিন হয়ে পড়বে? প্রহন চৈতির দিকে তাকাতে চায় না। মস্তিষ্ক ঝংকার দিয়ে উঠল, তাকাবি না প্রহন, এতে অন্যায় হবে, ঘোর অন্যায়। অন্যদিকে বেপুরো অমন বলে ওঠে, একটাবার একটা অন্যায় করলে কিচ্ছু হবে না প্রহন, কিচ্ছু না। মস্তিষ্কের বারণের উপর এক বালতি পানি ঢেলে দিয়ে মনের ডাককে সাড়া দিল প্রহন। কাত হয়ে ঘুমন্ত মানবের চোখের দিকে চোখ জোড়া নিবদ্ধ করে মনে এক প্রশান্তিতে শান্ত হয়ে ওঠে। আর মস্তিষ্কে ধপ করে জ্বলে ওঠে আগুন। আখি জোড়া বন্ধ করতে দম আটকে আসে প্রহনের। নেত্র জুড়ে নিদ্রার আনাগোনাও নেই। শোয়া থেকে উঠে বসে প্রহন। ঘুম হবে না তার, কি এক অনলে জ্বরে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে প্রহন। সেই উত্তর জানা নেই তার। আজকাল নিজেকে বড্ড অচেনা মনে হয়। সেই গম্ভীর রাগী প্রহনটা যেন বিয়ের দিন থেকেই কোথায় যেন হারিয়ে গিয়েছে, বিলুপ্ত হয়ে গেছে প্রহনের কাছ থেকে। একই অদ্ভুত পরিবর্তন। একদম নতুন এক প্রহন হিসেবে নিজেকে আবিষ্কার করছে সে, একদম নতুন। চৈতির ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকিয়ে প্রহন হতাশ কণ্ঠে বলে উঠল, আমি শুধু তোমার মুখ পানে চেয়ে ঠের পাই কিশোরী, আমি আর আমার মাঝে সহস্র বছর যাবত নাই। মরেছি আমি, ভীষণ জ্বলে পুড়ে মরেছি। অজস্র শব্দের ভিড়ে কয়েকটা শব্দ খুঁজে নিয়ে প্রহন বাক্যটি সাজালো। কেমন করে এমন হলো জানি না। নারী, যার কাছে পুরুষের কঠিন হৃদয় এক নিমিষেই গলিয়ে ফেলার অস্ত্র আছে, সেদিন রাতেও ঘুম হলো না প্রহনের। ঘুম না হয় বিশেষ কোনো কারণ নেই, একটা কারণই চৈতি। বিভাবরী সবে তমশ্রীর গাঢ় রেশ কাটিয়ে আদিত্যের রঙিলা প্রভায় মৃদু রঙিন হয়ে উঠেছে। দক্ষিণা হাওয়ায় এলোমেলো হচ্ছে ঘুমন্ত মানবীয় অবাধ্য চুল। ইচ্ছে করে দক্ষিণের জানালাটা মেলে দিয়েছে প্রহন। পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। ভোর হয়েছে যে। প্রহন চৈতির দিকে এগিয়ে গেল। খুব যত্ন করে মাথায় হাত বুলিয়ে ঘুমন্ত চৈতিকে জাগিয়ে তোলার চেষ্টা করছে। প্রভাতের শান্ত স্নিগ্ধ পরিবেশের মতো কণ্ঠে চৈতিকে ডাক দিল, পিচ্চি ওঠো, ফজরের নামাজ আদায় করে নাও, উঠো পিচ্চি। প্রহনের ডাক চৈতির শ্রবণ কেন্দ্রিতে পৌঁছাতেই ঘুম ভেঙে যায়। পিটপিট করে চক্ষু জোড়া মেলতেই প্রহনের মুখখানি এত কাছ থেকে দেখে ঘাবড়ে গেল চৈতি। প্রহন তা বুঝতে পেরে সরে দাঁড়ালো। হালকা কেশে গলা পরিষ্কার করে চৈতির দিকে না তাকিয়ে রাশভারী কণ্ঠে বলল, অজু করে ফজরের নামাজ আদায় করে নাও। চৈতিকে বলা কথাটা শেষ করে রুম থেকে বেরিয়ে গেল প্রহন। তন্দ্রাভাব কাটেনি চৈতির। দুই হাত দিয়ে চোখ কচলাতে লাগলো। ঘুম ছাড়ানোর চেষ্টা। ঘুমের ঘরেই হেলে দুলে ওয়াশরুমে চলে গেল। চোখের মধ্যে পানি ঝাপটা দিতেই ঘুম চলে গেল। অতঃপর নামাজ পড়া শেষ করে বেলকনিতে যায়। চারদিকে এখনো আবছা আলোয় আলোকিত। সূর্য এখনো তেজ দেখায়নি তার। দেওয়াল ঘড়িটা হঠাৎ করে টুং টুং আওয়াজ করতে থাকে। চৈতির রুমে আসে। সবেমাত্র সকাল 6টা বাজে। বেলকনিতে আবারও চলে গেল চৈতি। অন্তরিক্ষ জুড়ে নীলার আধিপত্য। মেঘ নেই বললেই চলে। আকাশ একেবারে পরিষ্কার। চৈতির হঠাৎ খেয়াল হলো, প্রহন সেই কখন রুম থেকে বেরিয়ে গেল, এখনো ফিরেনি। কোথায় গেল? নিজের সাথে নিজে প্রশ্ন করলো চৈতি। উনা দিয়ে মাথায় ঘুমটা টানলো। সর্দার সাহেবের শেখানো শিক্ষা মাথায় কাপড় দেওয়া, অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করে চৈতি। রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নামতে নামতে পা যখন রাখে, তখনই কেউ বলে ওঠে, কোথায় যাচ্ছ এত সকালে? চকিতে পেছনে ফিরে তাকায় চৈতি। কাউকে দেখতে পেল না। আবার ওখানে ভেসে আসলো, তোমার ডান পাশের রুমের ভেতরে আছি আমি, রুমে যাও পিচ্ছি। প্রহনের কথা শুনলো না চৈতি, বরং একটা আবদার করে বসলো। তারপর বলল, আপনার সাথে হাঁটতে যাব, নিয়ে যাবেন? সকালের এই সময়টা খালি পায়ে হাঁটতে আমার ভীষণ ভালো লাগে। চৈতির কথার উত্তরে প্রহনের বেপুরো আমন বলে উঠল, মনের জমিনে খালি পায়ে দৌড়ে বেড়াচ্ছ, সে খবর রাখো চঞ্চলা হরিণী। স্নিগ্ধ সকালের নরম ঘাসের উপর চরণ ফেলে হাঁটতে ব্যস্ত কিশোরী। তার থেকে কিছুটা দূরে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে মুগ্ধ চোখে সেই চরণের দিকে তাকিয়ে আছে প্রহন। বেহায়ার মতো তাকিয়ে থাকতে ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। ঘাসের উপর হাঁটতে হাঁটতে হঠাৎ বসে পড়ে চৈতি। প্রহন দ্রুত এগিয়ে আসে। ডান পায়ের তালু কেটে গেছে ধারালো কিছুতে। গল গল করে রক্ত ঝরতে শুরু করে। চৈতি অসহায় দৃষ্টিতে প্রহনের দিকে তাকায়। প্রহন ঘাসের উপর হাঁটু গেড়ে বসে দুর্বাঘাস হাতের তালুতে ডলে নিয়ে চৈতির পায়ের কাটা অংশে চেপে ধরে। কিছুক্ষণ পর রক্ত পড়া বন্ধ হয়। প্রহন স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। চৈতির মুখের দিকে তাকিয়ে দেখলো মুখটা চুপসে গেছে, চোখে এখনো ভয়। প্রহন চৈতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কিচ্ছু হয়নি পিচ্ছি, সামান্য কেটে গিয়েছে, ভালো হয়ে যাবে, ভয় পেও না। প্রহনের অনন থেকে নেত্রা জোড়া সরিয়ে নেয় চৈতি। উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই কাটা জায়গায় খাড়া টান খায়। তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলে প্রহন খম করে চৈতির হাত ধরে সোজা দাঁড় করিয়ে দেয়। গম্ভীর কণ্ঠে বলে, এত দুর্বল হলে চলবে না, স্ট্রং হতে হবে। চৈতি অবাক হয়ে প্রহনের দিকে তাকিয়ে আছে। কত পাষাণ মনের মানুষ উনি, পাখিরে যাওয়ার পরও এইভাবে দাঁড় করিয়ে দিল। প্রহন চৈতির অনেকটা কাছে গিয়ে শান্ত কণ্ঠে বলল, পিচ্চি, তোমার আর্মি ক্যাপ্টেন সাহেব কিন্তু অনেক স্ট্রং, তোমাকেও তার মতো হতে হবে।
হবে, এত সামান্য বিষয় নিয়ে ভয় পেয়ে দুর্বল হলে চলবে না। কিন্তু চৈতি কিছু বলে না। চৈতির উত্তরের অপেক্ষা করে না প্রহন, সামনের দিকে হাঁটতে থাকে। হঠাৎ করে চৈতির কি হলো বুঝতে পারছে না সে, শুধু এটুকুই বুঝলো জীবনে চলার পথ এমন হাজারো বিপদ আসবে, শরীর থেকে রক্ত ঝরবে, কিন্তু কোনো পরিস্থিতিতে দুর্বল হওয়া যাবে না, এতে ক্ষতি হবে মারাত্মক ক্ষতি। তাতে দাঁত চেপে কাটা পায়ের উপর ভর করে হাঁটতে থাকে চৈতি। হোক কষ্ট, তাতে কি, কষ্টের ফল তো মিষ্টি হয়। পেছনে ফিরে তাকায় প্রহন, চৈতির উদ্বেগ দেখে খুশি হয়। চৈতির দিকে দৃষ্টি আবদ্ধ করে মনে মনে নিজেকে যেন নিজেই কথা দেয় প্রহন, হও তুমি ইমেচিউর, তাতে কিছু যায় আসে না, তোমাকে আমার মনের মতো করে মেচিউর করে তোলার দায়িত্ব আমি নিলাম পিচ্ছি। কঠিন হৃদয়ের করা প্রতিজ্ঞার কথা কখনো জানা হবে কিনা নরম হৃদয়ের অধিকারিনীর, হয়তো হবে, আবার নয়তো না। চৈতি প্রহনের দিকে তাকিয়ে ব্যথাতুর কণ্ঠে বলে উঠলো, হাঁটতে পারছি না আর, পায়ে ব্যথা করছে। প্রহন বলল, পারছি না বললে হবে না পিচ্ছি, পারছি না, পারি না, পারবো না, হবে না, সম্ভব না, এমন শব্দগুলো তোমার জীবনের ডিকশনারি থেকে মুছে দাও, একেবারে মুছে দাও, এখন থেকে, এই মুহূর্ত থেকেই। বিস্ময় নিয়ে তাকায় চৈতি, মনে মনে বলল, কি বলছেন উনি এসব, মাথা ঠিক আছে তো? মনে মনে বলল চৈতি, মুখে প্রকাশ করলো না। প্রহন চৈতিকে রেখে বাড়ির ভেতর চলে গেল। প্রহনের এহেন কাণ্ডে হতভম্ব চৈতি, ছোট্ট হৃদয়ে এক আকাশ অভিমান এসে ভিড় জমালো। স্বামী নামক মানুষটির জন্য আপনি একেবারে বাজে আর্মি সাহেব, একেবারেই খারাপ, ভীষণ খারাপ। নবীনা কিশোরীর সালাজ অভিমান গাঢ় হবার আগে কি সেই অভিমান ভেঙে চুরমার করে দিতে পারবে প্রহন? অন্তরের অন্তঃস্থল থেকে উপলব্ধি করতে পারবে তার চঞ্চলা হরিণীর হৃদয় জুড়ে বয়ে যাওয়া অভিমান নামক ঝড়ের? এক পা দুপা করে এগিয়ে যায় চৈতি। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখে মিসেস ইয়াসমিন তড়িঘড়ি করে ছুটে আসতেই বাদ সাধলো প্রহন। কাট কণ্ঠে বলল, ওর লড়াইটা ওকেই লড়তে হবে আম্মু। মিসেস ইয়াসমিন প্রহনের কথা বুঝতে না পেরে ভ্রুজোড়া কুচকে জিজ্ঞেস করলো, কিসের লড়াই? এটুকু মেয়ের আবার কার সাথে লড়াই লাগলো? প্রহন বলল, জীবনের সাথে লড়াই আম্মু। ইয়াসমিন চৌধুরী বললেন, মানে কি প্রহন, ক্লিয়ার করে বলো, এমন ঘুরিয়ে পেঁচে কথা বলা আমার পছন্দ না। মায়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করে প্রহন বলল, এই পৃথিবীর বুকে টিকে থাকা এত সহজ না, প্রতি পদে পদে বিপদ উৎপেতে থাকে, হাজারো বাধা কাটিয়ে পথ চলতে হয়, আর সেই বাধা কাটানোর জন্য দরকার আত্মবিশ্বাসের। চৈতির পা কিছুটা কেটে গেছে, চাইলে আমি ওকে পাজাগোলা করে নিয়ে আসতে পারতাম, কিন্তু এতে করে পরবর্তীতে ওর নিজের ক্ষতি হবে। এমন করলে ধীরে ধীরে আমার কিংবা অন্য কারোর প্রতি নির্ভরশীল হয়ে পড়বে ও, যা আমি চাই না। ওর সকল প্রকার নির্ভরশীলতা ওর নিজের কাছে, অন্যর কাছে না। সবাই অনেক জ্ঞান দিবে, কিন্তু কেউ সাহায্য করতে আসবে না, আসে না কেউ। প্রহনের কথায় মিসেস ইয়াসমিন মুচকি হাসেন। তার ছোট্ট সেই প্রহন আজ কত বড় হয়ে গিয়েছে, কত কিছু কত সহজেই বুঝতে পেরে গেছে। ভেতরে সেই সোফার উপর বসে পড়লো চৈতি। একটা বারের জন্য প্রহনের দিকে তাকালো না। মিসেস ইয়াসমিন এগিয়ে গেলেন তার দিকে। চৈতি ধীর কণ্ঠে বলল, ভালো মা, পানি খাবো। মিসেস ইয়াসমিন ডাইনিং টেবিলের উপর রাখা জগ থেকে এক গ্লাস পানি এনে চৈতির হাতে দিল। থেমে থেমে পুরো গ্লাসের পানি শেষ করে দীর্ঘশ্বাস ত্যাগ করে সোফায় শরীরের ভার ছেড়ে দিল। প্রহন রুমে গিয়ে ফার্স্ট এইড বক্সটা নিয়ে এসে চৈতির পাশে গিয়ে বসলো। চোখ বন্ধ করে চৈতির মনে হচ্ছে 200 মিটার পর দৌড়ে এসেছে। চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ফেলছে। প্রহন সোফা থেকে উঠে চৈতির পায়ের কাছে ফ্লোরে হাঁটু গেড়ে বসে চৈতির কেটে যাওয়া পা হাঁটুর উপর রেখে ডেটলে ভেজানো তুলা দিয়ে পরিষ্কার করে সেবলুন লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। চৈতির কোনো সারা শব্দ নেই, সে চুপ করে চোখ বন্ধ করে আছে। প্রহন উঠে দাঁড়ালো, চৈতির উদ্দেশ্যে বলল, নাস্তা করে প্যারাসিটামল ট্যাবলেট খেয়ে নিবা পিচ্ছি, তাহলে আর ব্যথা করবে না। প্রহনের কথা শুনে খুব রাগ হলো চৈতির। মনে মনে প্রহনকে ইচ্ছে মতো বকলো, কি এমন মহাভারত অশুদ্ধ হতো একটু ধরে নিয়ে আসলে, এত কষ্ট তো হতো না আমার। কিশোরী চৈতির মনে অন্য ভাবনা আসলেও এই ভাবনা আসলো না যে কিছু কিছু মুহূর্তে ছোটখাটো কষ্ট জীবনে পথ চলা আরো বড় কষ্টকেও তুচ্ছ করে তুলে। আর এদিকে আজ আবার বিয়ে বাড়িতে যেতে হবে, কিন্তু রেদওয়ান চৌধুরীর শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে। বুকের ব্যথাটা হঠাৎ করেই বেড়ে গেছে। এই মাসে চেক আপ করানোর কথা ছিল, কিন্তু চারদিকের এত ঝামেলার মতো ডাক্তারের কাছে যাওয়া হয়নি। ঘড়ির কাটায় তখন সকাল 10টা। রেদওয়ান চৌধুরীকে নিয়ে হসপিটালে যায় প্রহন। মিসেস ইয়াসমিনের মনটা ভালো নাই। অবশ্য ভালো থাকারও কথা না, যেখানে তার জীবনসঙ্গী সুস্থ নেই সেখানে তার ভালো থাকার প্রশ্নই ওঠে না। বছরের পর বছর কোনো পশুর সাথে থাকলেও মায়া হয়, সেখানে রেদওয়ান চৌধুরী একজন মানুষ। 29 বছরের বিবাহিত জীবনে এই মানুষটিকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছেন তিনি, বড্ড বেশি। চৈতি রুমে ছিল, ভালো লাগছে না। হঠাৎ কি মনে করে বসা থেকে উঠে দাঁড়ালো, মাথায় কাপড় দিয়ে রুম থেকে বের হলো। ভাবলো বাড়িটা ঘুরে দেখা যাক। পায়ের মধ্যে ব্যান্ডেজ করে দেওয়ার জন্য পায়ে ব্যথা নেই, তবে হাঁটতে অসুবিধা হচ্ছে। তবুও বাড়িটা ঘুরে দেখার লোভ সামলাতে পারলো না। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো এই রুম থেকে ওই রুমে। বাড়ি ঘুরে দেখতে দেখতে চৈতির একটাই কথা মাথায় এলো, এত বড় বাড়ি অথচ মানুষ নেই। এত বড় বাড়ি বানানোর কি দরকার ছিল, অদ্ভুত তো। আর এদিকে রৌদ্রতপ্ত অক্ষরিক্ষ এখন রক্তিম বর্ণ ধারণ করেছে। দিনমণি অস্ত যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। এই অপরাহ্নকে অনেকে আবার গোধূলি কয়, সাজবেলা আসার সময় হচ্ছে। দিনমণি ডুবে গেলেই সে তার আধিপত্য বিস্তার করার জন্য উঠে পড়ে লাগবে। অম্বর জুড়ে তুলরাশিদের ছড়াছড়ি। ব্যালকনিতে দাঁড়িয়ে সেই অপূর্ব দৃশ্য উপভোগ করছে চৈতি। হাতে এক কাপ চা নিয়ে তার পাশে এসে দাঁড়ায় প্রহন। তার উপস্থিতি টের পেয়েও কোনো রকম প্রতিক্রিয়া করে না কিশোরী। প্রহন চায়ের কাপে আয়েশ করে চুমুক দেয়। কিছুক্ষণ নীরবতা পালন করে নিজ থেকেই কথা বলে, কি হয়েছে পিচ্চির, মন খারাপ কেন? উত্তর দিল না চৈতি। আগের নেই আকাশ পানে চেয়ে রইল। ইচ্ছে করে গরম চা মুখের ভেতর নিয়ে নেয় প্রহন। অতিরিক্ত গরমে জিহ্বা পুড়ে যায়, সহ্য করতে না পেরে ফেলে দেয় প্রহন। কিছুটা চা গিয়ে পড়ে চৈতির হাতে। ঘাবড়ে উঠে সে কণ্ঠে চাপা খুব রেখে প্রহনের দিকে প্রশ্ন করলো,
পাগল আপনি, এত গরম চা কেউ এক গালে খাই, জিব্বা পরে জানি তো। চৈতির কোমর জড়িয়ে ধরে এক টান মেরে নিজের সাথে মিশিয়ে নেয় প্রহন। প্রহনের এহেন কাণ্ডে বুকের মাঝে ধক করে উঠল চৈতির। হৃদয় জুড়ে তুলপার শুরু হয়। প্রহন চৈতির কানের কাছে মুখ নিয়ে গিয়ে ধারালো অস্ত্রের ন্যায় কণ্ঠে বলে ওঠে, তোমার সালাস গাঢ় অভিমান আমার বুকের ভেতর এর চেয়েও বেশি অনলে জোরে পড়ে ছারখার করে দেয়, বুঝতে পারো না তুমি? তো ধন্যবাদ সবাইকে, আজকের পার্টটি এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো অবশ্যই সবাই ভিডিওতে একটা করে লাইক দিবেন, আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করে দিন। আর ইনশাল্লাহ আগামীকাল পরবর্তী পার্টগুলো চলে আসবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।